আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নিরাপত্তাজনিত সংকট দেখতে পাচ্ছে ভারত। নিরাপত্তাজনিত কারণে দেশটি তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হলো, কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তা ঘোষণা করা হয়নি বলে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাই কমিশন সহ বাংলাদেশে থাকা 5টি মিশনে নন ফ্যামিলি পোস্টিং হবে। আফগানিস্তান, ইউক্রেন, দক্ষিণ সুদান, ইরাক সহ বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে সাধারণত কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দেওয়া হয়ে থাকে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 23শে জানুয়ারি থেকে ভারত তার বাংলাদেশে থাকা কূটনীতিকদের চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাসের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। খুব শিগগিরই ভারত বাংলাদেশের 3টি সীমান্তেও সর্বোচ্চ সতর্কতা জারি করতে পারে দেশটির সরকার, এমন আভাসও মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার যেখানে ঐতিহাসিক একটি নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে প্রতিবেশী দেশটি কেন কূটনৈতিক দিক থেকে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিল? কূটনীতিকদের আশঙ্কা, ভারতের মতো অন্য দেশগুলো যদি এমন সতর্কতা জারি করে, তাহলে আগামী নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক শঙ্কা তৈরি হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কূটনীতি বা ফরেন সার্ভিসের ভাষায় নন ফ্যামিলি পোস্টিং একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। সহজ কথায়, যখন কোনো কূটনীতিককে এমন কোনো দেশে বা স্থানে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি তার পরিবারকে, মানে স্ত্রী, স্বামী ও সন্তানকে সাথে নিয়ে যেতে পারেন না, তখন তাকে নন ফ্যামিলি পোস্টিং বলা হয়। সাধারণত নিরাপত্তার ঝুঁকি বা জীবনযাত্রার কঠিন পরিস্থিতির কারণে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। দর্শক, জাতিসংঘ বা বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে প্রতিটি মিশনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর অনেক সময় উচ্চ ঝুঁকির এলাকাগুলোতে এ ধরনের পোস্টিং দেওয়া হয়, যাকে বলা হয় হার্ডশিপ পোস্টিং। সব হার্ডশিপ পোস্টিং নন ফ্যামিলি নয়, কিন্তু সব নন ফ্যামিলি পোস্টিং এ মূলত উচ্চমাত্রার হার্ডশিপ জোনের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে পরিবার ছাড়া থাকার ক্ষতিপূরণ হিসেবে কূটনীতিকদের বিশেষ হার্ডশিপ অ্যালাউন্স, অতিরিক্ত ছুটি এবং নির্দিষ্ট সময় পর পর পরিবারের সাথে দেখা করার জন্য বিমান টিকিট প্রদান করা হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বেশিরভাগ দেশ সাময়িকভাবে ইউক্রেন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয় এবং সেখানে পোস্টিংকে নন ফ্যামিলি হিসেবে ঘোষণা করে। এমনকি অনেক দেশ কিয়েভ থেকে দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডেও সরিয়ে নিয়েছিল। আফগানিস্তানের দীর্ঘ সময় ধরে ভারত ও অন্যান্য দেশের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং কার্যকর ছিল। বিশেষ করে তালেবান ক্ষমতা দখলের আগে এবং পরে পরিস্থিতি ভয়াবহতার কারণে সেখানে কূটনীতিকরা পরিবার ছাড়াই দায়িত্ব পালন করতেন। বর্তমানে নিরাপত্তার অভাবে সেখানে মিশন কার্যক্রমও বেশ সীমিত। এছাড়া যুদ্ধ এবং অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের কারণে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনে বেশিরভাগ দেশই তাদের কূটনীতিকদের নন ফ্যামিলি পোস্টিং দিয়ে থাকে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারত সরকার সাধারণত অত্যন্ত উচ্চ নিরাপত্তা ঝুঁকিপ্রবণ দেশগুলোতে তাদের কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং বা নো চিলড্রেন পোস্টিং দিয়ে থাকে। তবে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন বা স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে এই তালিকা মাঝে মধ্যে পরিবর্তিত হয়। হিন্দুস্তান টাইমস বলছে, নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং কঠোর নীতি রয়েছে। ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি এবং নিরাপত্তার কারণে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য বর্তমানে নো চিলড্রেন নীতি কার্যকর রয়েছে। অর্থাৎ কূটনীতিকরা সেখানে জীবনসঙ্গীকে, মানে স্ত্রী বা স্বামীকে নিয়ে থাকতে পারলেও সন্তানদের নিয়ে থাকতে পারেন না। এটি নন ফ্যামিলি পোস্টিং এর একটি ধরন। বাংলাদেশের জন্য নেওয়া সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক, দক্ষিণ সুদান কিংবা ইউক্রেনের সমপর্যায়ে ফেলে বাংলাদেশের মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করলো?
সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যম যে তথ্য দিয়েছে সেটি হলো নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকার ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর অর্থ হলো বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দিল ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে আগামী 23শে জানুয়ারির পর থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া দূতাবাস ছেড়ে কোথাও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার আগে দূতাবাসের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হতে পারে এবং প্রতিটি সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হতে পারে। বলা হচ্ছে, বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। গত 12ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা। চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে ভারত সরকার। তারপরে দিল্লি থেকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে, সেখানে কাজও চলবে। বাংলাদেশের ঢাকায় ভারতের হাই কমিশন রয়েছে। এছাড়া বাংলাদেশে আরো 4টি সহকারী হাই কমিশন রয়েছে নয়াদিল্লির। সেগুলো আছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়। এসব মিশনে কর্মরত ভারতীয় কর্মীদের পরিজনদেরই দেশে পাঠিয়ে দিতে বলা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দূতাবাস ও উপদূতাবাসের কার্যক্রম আগের মতোই চলবে। শুধু কর্মীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে এই পরামর্শ দেওয়া হয়েছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনা প্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকা সহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। পাল্টাপাল্টি চিঠি চালাচালির মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মতো বিরল ঘটনাও ঘটেছে। ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। গত মাসে খুন হয় ওসমান হাদি, তারপরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। হাদি খুন হওয়ার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভ হয়। গত বছরের শেষ দিকে ভারতের কূটনৈতিক দপ্তরের সামনে বিক্ষোভ হয় বাংলাদেশে। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রথমে ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাদির মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক দেয় সরকার সমর্থক একটি পক্ষ। ওই উত্তপ্ত পরিস্থিতির মাঝে চট্টগ্রাম ভারতীয় ডেপুটি হাই কমিশনার দপ্তর লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উত্তেজনা ছড়ায় সিলেটেও। তারপরে চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের ভারতের উপ হাই কমিশনের কাছেও নিরাপত্তা বাড়ায় বাংলাদেশ সরকার। অন্যদিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য বলছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে সে দেশে অপরাধ বেড়েছে। অপহরণের অভিযোগ 2024 সালের তুলনায় 2025 সালে বেড়েছে 71%। ডাকাতির অভিযোগও বেড়েছে প্রায় 37%। তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টিও সামনে আসে। সবশেষ তারকা ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশের অবস্থানের কারণে টি-20 বিশ্বকাপ থেকে দেশের বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এসব নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সপ্তাহ তিনেক আগে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিল, এবার বাংলাদেশে হাই কমিশন এবং সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের সতর্ক করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর কারণ হিসেবে হিন্দুস্তান টাইমসকে বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বাংলাদেশে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর হুমকি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কারণে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন ও 4টি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। বিশ্লেষকেরা বলছেন, ভারতের এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে একটি বার্তা দিতে পারে। এমনিতেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। এর মধ্যে 2024 সালের 5ই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো পুরোপুরি উদ্ধার না হওয়ায় শঙ্কা আরো বাড়াচ্ছে। এ নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গা ছাড়া ভাব চিন্তা আরো বাড়িয়েছে। দেরিতে হলো দেশটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস 20 জানুয়ারি এখনো উদ্ধার না হওয়া 1344টি অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, শেষ মুহূর্তে এসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া নির্দেশে আদৌ কোনো কিছু হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো অন্য দেশগুলো যদি সতর্কতা জারি করে, সেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে বড় নেতিবাচক বার্তাই দিবে। গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সুদখোর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, যে ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন, বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত, তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না। সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে। এই মুহূর্তে জামাত খুব চমৎকার ভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না। একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং জামাতের যে জোট, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে গালমন্দ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন, কেন রাজাকারদের সাথে জোট করলেন, কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন, কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জোট করলেন। এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি, গণমাধ্যমগুলোতে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না। স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুদখোর ইউনূসকে সামনে রেখে। সুদখোর ইউনূস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে। এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায়। জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক। সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধু রাষ্ট্র তুর্কি, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা তাবলিগ জামাতের নাম করে, তাবলিগ জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে। প্রথমত ঢাকা, দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল। কেউ আবার গাঁজাখুরি কথা মনে করেন না, প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া। এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে। এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মসজিদ। বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য 2-4টা বাইতুল মুকাররমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে।
বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায়? পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র, পাকিস্তান, তুর্কি থেকে আসা অস্ত্র সবকিছুর সমন্বয়ে একটা মেসিভ জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে। যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে। যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছে না, এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই। কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে? ভারত তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো হামলা চালাবে, অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো আগ্রাসন চালাবে। এমনটা ভাবার কারণ নাই, কারণ ভারত জানে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে, বাংলাদেশে যে কোনো সময় একটা মেসিভ জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে, মার্কিন দূতাবাসে হতে পারে, সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসে হতে পারে যে কোনো জায়গায়। কারণ বাংলাদেশে নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সবকিছু করতেছে জামাত এবং জামাতের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তুর্কি, আফগানিস্তান। নির্বাচন হতে দেওয়া যাবে না কোনোভাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই, কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের মধ্য দিয়ে অলরেডি ক্ষমতায় চলে আসছে। কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে, এরপরেও বিএনপি ইউনূসের ধন চুষতেছে। এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না। তারা একটিয়া বাংলাদেশে এসে কি বলছেন কি করছেন আসলে বুঝতে পারছি না। নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মতো ছিল ওইটুকু সম্ভাবনা এই মুহূর্তে নাই। কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয়, আপনারা ভাবতে পারেন বাংলাদেশ কূটনৈতিক ভাবে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে? বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্বে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে। যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে? বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র। আমার পরিচিত নিকটাত্মীয় যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব যে কোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান। এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না, কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য। বাংলাদেশে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে, এতে প্রাণ হারাতে পারে আপনার পরিবারের নিকটাত্মীয় কিংবা আপনার বন্ধু বান্ধব, যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে। গোয়েন্দারা সে কথাই বলছে। এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাশ করতেছে না, তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলো পরের বিষয়, কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। হয়তোবা পরবর্তীতে ইউএস এম্বাসি, ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে, তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে। কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয়, ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে, এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না। কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না। এটা ধ্রুব সত্য, এটাই বাস্তব সত্য এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে। সো সিদ্ধান্ত আপনাদের, আপনারা বাংলাদেশে থাকবেন কিনা, বাংলাদেশ ত্যাগ করবেন কিনা, কিংবা এই সুদখুরি ইউনূসকে, অবৈধ সরকারকে লাথি উস্টা মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা। আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায়, বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায়, ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না। বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না। এটা মানতে হবে। সবশেষে এটাই বলবো, যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন চালাবে না। আর ভারত এখন পর্যন্ত তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র তাদের সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাইশ বাঙালি খাদ্য না পেয়ে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে, সেসব এলাকার যে সীমান্ত আছে, সেসব সীমান্তে যেন বাঙালি, অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে, স্মাগলিং না করতে পারে, কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে। সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে, আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে। অন্যদের ভারত আরো আগেই বন্ধ করে দিত। শুনতে পাচ্ছি 31 তারিখ থেকে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করেছে, এটাও একটা বিষয় হতে পারে। দেখা যাক, অনেকগুলা ঘটনা ঘটছে। তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন, আপনারা সবাই সাবধান থাকেন, নিরাপদে থাকেন, কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে। এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা। ভালো থাকবেন।